Hello friends, today I will start with Robert Browning's dramatic monologue My Last Duchess. My Last Duchess is a dramatic monologue written by Victorian poet Robert Browning in 1842. 1842 সালে ভিক্টোরিয়ান কবি রবার্ট ব্রাউনিং এর লেখা বিখ্যাত ড্রামাটিক মনোলগ হলো My Last Duchess. In the poem, এই কবিতাতে the Duke of Ferrara uses a painting of his former wife, তার প্রাক্তন স্ত্রীর একটি পেইন্টিং যাকে ফ্রেস্কো বলা হয় বা দেওয়াল চিত্র ব্যবহার করেছেন অ্যাজ এ কনভারসেশন পিস, কথোপকথনের মাধ্যম হিসাবে। দ্য ডিউক স্পিক্স অ্যাবাউট হিজ ফর্মার ওয়াইফস পারসিভড ইনএডিকুয়েসিস টু এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ফ্যামিলি অফ হিজ ব্রাইড টু বি এনভয়, রিভিলিং হিজ অবসেশন উইথ কন্ট্রোলিং আদার্স ইন দ্য প্রসেস। অর্থাৎ সে অন্যদের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যে অবসেসড, এই ব্যাপারটা বোঝানোর জন্য যার সঙ্গে তার বিয়ের কথাবার্তা চলছে, একজন এনভয় বা সার্ভেন্টের সঙ্গে বা যাকে ঘটক বলা হয়, তাকে তিনি বোঝাচ্ছেন তার প্রাক্তন স্ত্রীর ছবিটা দেখিয়ে। ব্রাউনিং ইউজেস দিস কম্পেলিং সাইকোলজিক্যাল পোর্ট্রেট অফ এ despicable character to critique the objectification of women and abuses of power, ক্ষমতার অপব্যবহার এবং মহিলাদের যে সমাজের অত্যাচারের যে জায়গাটা, সেটা তিনি এই কবিতাতে সুন্দর করে দেখিয়েছেন। অ্যাকচুয়ালি ব্রাউনিং ওয়াজ বর্ন ইন 1812 7th May, 7ই মে 1812 সালে জন্মগ্রহণ করেন, and died 12th December 1889, 1889 সালের 12ই ডিসেম্বর ব্রাউনিং প্রয়াত হন। Born in Walworth in the parish of Camberwell, was an English poet and playwright whose mastery of the dramatic monologue made him one of the foremost Victorian poets. আমরা সবাই জানি যে ড্রামাটিক মনোলগ লেখার জন্যই তিনি ভিক্টোরিয়ান কবিদের মধ্যে অগ্রগণ্য ছিলেন। তিনি ওয়ালওয়ার্থে জন্মগ্রহণ করেন, এই ইংরেজ কবি এবং নাট্যকার। His poems are known for their irony, characterization, dark humor, social commentary, historical setting, and challenging vocabulary and syntax. তার কবিতাগুলো আইরনি, ক্যারেক্টারাইজেশন এবং বিশেষ করে তিনি অ্যাবনর্মাল লাভারদের ক্যারেক্টারাইজেশন করার ক্ষেত্রে অদ্বিতীয় ছিলেন। ডার্ক হিউমার, সোশ্যাল কমেন্টারি, হিস্টোরিক্যাল সেটিং, এইগুলো তার কবিতার প্রধান বৈশিষ্ট্য। ব্রাউনিংস আর্লি ক্যারিয়ার বিগ্যান প্রমিজিংলি বাট কলাপসড, কিন্তু প্রথমে তিনি খ্যাতিমান হলেও পরে তার খ্যাতি নষ্ট হয়ে যায় এবং সেই খ্যাতিকে উদ্ধার করতে প্রায় এক দশক, প্রায় 10 বছর লেগে যায়। কারণ দ্য লং পোয়েমস Pauline 1833-35 received some acclaim, but in 1840 the difficult Sordello, which was seen as willfully obscure, brought his poetry into disrepute. ফলে কঠিন এই সরডেলো তাকে কিন্তু এই কাঠিন্য এবং অবস্কিউরিটি বা অস্পষ্টতার জন্যই তার খ্যাতি নষ্ট হয়। His reputation took more than a decade to recover, during which time he moved away from the Shelleyan forms of his early period and developed a more personal style. এবং পরবর্তীকালে লেখার ক্ষেত্রে তিনি পার্সোনাল স্টাইল নিয়ে আসেন, অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস মেশাতে থাকেন এবং আর্ট, আইরনি, ক্যারেক্টারাইজেশন এগুলোর উপরে গুরুত্ব দেন। ফলে একটা নতুন মোড় আসে ব্রাউনিং এর লেখায়। দ্য ভিক্টোরিয়ানস কাম বিটুইন দ্য রোমান্টিক্স অ্যান্ড দ্য মডার্নিস্ট। আমরা জানি ভিক্টোরিয়ান যুগ রোমান্টিক যুগের ঠিক পরে এবং মডার্ন যুগের আগে। ফলে এই ইন বিটুইন টাইমে ভিক্টোরিয়ানসরা নানা রকমের এক্সপেরিমেন্ট করতেন। My Last Duchess is one of the poems that falls into this somewhat problematic in between age. তাই এই যুগটাকে in between age বলে বলা হয় ভিক্টোরিয়ান যুগকে। For the most part, poetry did not do so well in the Victorian period. It was the age of novel and everyone was reading Charles Dickens, George Eliot, এরা বিখ্যাত নভেলিস্ট এই যুগের। Most Victorian poets were highly experimental, এবং যে কবিরা কবিতা লিখতেন তারা এক্সপেরিমেন্টাল কবিতা লিখতেন, with the exception of Alfred Lord Tennyson, not so highly popular. ফলে ব্যতিক্রমী ছিলেন লর্ড টেনিসন, কারণ তিনি খ্যাতির চূড়ান্ত জায়গায় ছিলেন, তিনি পোয়েট লরিয়েট ছিলেন। এছাড়া আর সবাই এমন জনপ্রিয় কবি ছিলেন না।
যদিও এই যুগের তিনজন বিখ্যাত কবির মধ্যে লর্ড টেনিসন ছাড়াও এই রবার্ট ব্রাউনিং এবং ম্যাথিউ আর্নল্ড যথেষ্ট খ্যাতি পেয়েছিলেন, কিন্তু ব্রাউনিং এর খ্যাতি পেতে প্রথমের দিকে একটু দেরি হয়েছিল। পিপল কেপ্ট রিডিং দ্য নাও ক্লাসিক রোমান্টিক পোয়েটস লাইক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, লর্ড বায়রন ইনস্টেড অফ টার্নিং ইনটু দ্য নিউ ডেভেলপমেন্টস ইন পোয়েট্রি। ফলে ভিক্টোরিয়ান যুগের প্রথমের দিকে রোমান্টিক কবিতারও একটা যথেষ্ট প্রাধান্য ছিল, মানুষ রোমান্টিক কবিতা পড়তে ব্যস্ত ছিল তখন। রবার্ট ব্রাউনিং alarmed his Victorian readers with psychological and sometimes psychopathic realism, wild formal experiments and harsh sounding language. These qualities, however, are what make poems like My Last Duchess so attractive to today's readers who value the raw power of Browning's writing more than some of the feel-good, flowery romantic poems. এখন আধুনিক পাঠক বুঝতে শিখেছে, তারা শুধু রোমান্টিক কবিতার মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে তারা ব্রাউনিং এর কবিতাকে যথেষ্ট গুরুত্ব দেন, কিন্তু সেই সময়ে ব্রাউনিং এর কবিতা প্রথম দিকে যথেষ্ট গুরুত্ব পেত না। আমরা যে ব্রাউনিং এর যে কবিতাটা পড়তে চলেছি, মাই লাস্ট ডাচেস, ব্রাউনিং এর অন্যান্য বিখ্যাত কবিতার মতোই ফ্রা লিপ্পো-লিপ্পি, রাব্বি বেন এজরা, আরো অনেক কবিতা রয়েছে বিখ্যাত কবিতা, লাস্ট রাইড টুগেদার, পরফিরিয়াজ লাভার। মাই লাস্ট ডাচেস ঠিক সেই রকম একটি অ্যাবনর্মাল লাভার কিংবা হাজব্যান্ড, পজেসিভ হাজব্যান্ডের কাহিনী, কিন্তু অন্যান্য কবিতায় যেখানে তিনি অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস কিছু কিছু মিশিয়ে দেন, হিস্টোরিক্যাল এলিমেন্টস মিশিয়ে দেন, এই কবিতার আমরা দেখে নেব ইন্সপিরেশন অফ দ্য পোয়েম। ব্রাউনিংস ইন্সপিরেশন ফর মাই লাস্ট ডাচেস ওয়াজ দ্য হিস্ট্রি অফ এ রেনেসাঁ ডিউক অ্যালফেন্সো সেকেন্ড অফ ফেরারা। কারণ কবিতার শেষে তিনি ফেরারা শুধু টাইটেলটা দিয়েছেন, কিন্তু গোটা কবিতাটা জুড়ে আর কোথাও তিনি রেফারেন্স দেননি। যাই হোক, অ্যালফেন্সো সেকেন্ড অফ ফেরারা, হুজ ইয়াং ওয়াইফ লুক্রেজিয়া died in suspicious circumstances in 1561. Lucrezia was a Medici, part of a family that was becoming one of the most powerful and wealthy in Europe at the time. সেই সময়ে মেডিসি পরিবার যথেষ্ট ধনী এবং শক্তিশালী পরিবার হয়ে উঠছিল। অ্যালফেন্সো সেকেন্ড অফ ফেরারার সঙ্গে লুক্রেজিয়ার পরে বিবাহ হয়। ডিউরিং লুক্রেজিয়ার লাইফটাইম, however, the Medici were just becoming to build their power base and were still considered upstarts by the other nobility. লুক্রেজিয়া হারসেলফ নেভার গট টু এনজয় রিচেস অ্যান্ড স্ট্যাটাস। তিনি কিন্তু সম্পদ এবং যে মর্যাদা উপভোগ করতে প্রায় পারেননি। সি ওয়াজ ম্যারিড অ্যাট 14 অ্যান্ড ডেড বাই 17। 14 বছর বয়সে অ্যালফেন্সো সেকেন্ড ফেরারার সঙ্গে বিয়ে হয়, 17 বছর বয়সে তিনি মারা যান। আফটার হার ডেথ, অ্যালফেন্সো কোটেড অ্যান্ড ইভেনচুয়ালি ম্যারিড দ্য নিস অফ দ্য কাউন্ট অফ টাইরল। কাউন্ট অফ টাইরল অস্ট্রিয়ার পাশাপাশি যে আমরা ড্যাডি কবিতাতেও টাইরলের এই রেফারেন্স পাই, সিলভিয়া প্লাথের ড্যাডি কবিতায়। এই টাইরল হচ্ছে তুষারের পিক্সের জন্য বিখ্যাত। যাই হোক, এই কাউন্ট অফ টাইরল এর ভাইঝির সঙ্গে, নিসের সঙ্গে পরবর্তীকালে এই অ্যালফেন্সো সেকেন্ডের বিয়ে হয়। এইটা হচ্ছে হিস্টোরিক্যাল একটা এলিমেন্ট। লুক্রেজিয়ার এই মৃত্যু আমাদের এই কবিতায় ব্রাউনিংকে একটা এলিমেন্ট হিসাবে, হেল্পফুল মিডিয়াম হিসাবে কাজ করেছে। Robert Browning takes this brief anecdote out of history books and turns it into an opportunity for readers to peep inside the head of a psychopath. Although Browning hints at the real-life Renaissance backstory by putting the word Ferrara under the title of the poem as an epigraph, he removes the situation from most of his historical details. It's important to notice that the Duke, his previous wife, and the woman he is quoting are not named in the poem at all. এই কবিতায় তাদের কারুরই নাম নেই। Even though there were historical events that inspired the poem, the text itself has a more generalized, universal, nameless feel. ফলে একটা ঐতিহাসিক ছাপ থাকলেও এই কবিতাটাকে একটা ইউনিভার্সাল এবং জেনারেলাইজড কবিতা করে তুলেছেন ব্রাউনিং। কারণ এই কবিতায় ফেরারা এই টার্মটা ছাড়া আর অন্য কোনো নাম বা নামের উল্লেখ নেই। Now let us read the poem, My Last Duchess. My Last Duchess is written by Robert Browning. Ferrara. Actually, Ferrara indicates Alfonso II and My Last Duchess. My, এই মাই শব্দটি বোঝাচ্ছে আমার গত পত্নী। ডিউকের জেন্ডার চেঞ্জ হচ্ছে ডাচেস,
আসলে এই মাই লাস্ট ডাচেস রেফার্স টু লুক্রেজিয়া ডি মেডিসি, মিন্স ওয়াইফ অফ ফেরারা। এছাড়াও এই মাই লাস্ট ডাচেসের লাস্ট কথাটা অ্যাম্বিগুয়াস একটা শব্দ, এখানে অনেকগুলো হতে পারে। বিগত পত্নী বোঝাতে পারে, যে মারা গেছে সেই অর্থে লাস্ট, ডেড ডাচেস, অথবা লাস্ট কথাটার আরো ইন্টারপ্রিটেশন আমরা টেক্সট পড়তে পড়তে পাবো, যেখানে তিনি শুরুতেই উল্লেখ করেছেন দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল। এই লাস্ট শব্দটা আরো ইন্ডিকেট করছে দ্য ডিউক হ্যাড এ চেইন অফ ওয়াইফস, had a list of wives, and the duchess যার পেইন্টিংটা দেখিয়ে ডিউক বলছেন দ্যাটস মাই লাস্ট ডাচেস, আসলে দ্যাট ওয়াজ দ্য লাস্ট ওয়ান অফ দ্য লিস্ট, ওই লিস্টের শেষজন ছিলেন এই ডাচেস, সেই জন্য তিনি বলেছেন মাই লাস্ট ডাচেস। যাই হোক, আমরা সেটিংটা একটু দেখে নেব। দ্য ডিউক অফ ফেরারা ইজ নেগোসিয়েটিং উইথ এ এনভয়, একজন ঘটক এসেছেন, একজন সার্ভেন্ট এসেছেন ডিউক অফ টাইরলের কাছ থেকে ডিউক অফ ফেরারার সঙ্গে বিয়ের সম্বন্ধ স্থাপন করতে, ফর দ্য হ্যান্ড অফ এ কাউন্টস ডটার ইন ম্যারেজ। ডিউরিং দ্য নেগোসিয়েশনস দ্য ডিউক টেক্স দ্য সার্ভেন্ট আপস্টেয়ার্স, এবং এই কথোপকথন চলাকালীন বা কথোপকথনের কালীন এই ডিউক অফ ফেরারা সেই এনভয়কে বা সার্ভেন্টকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে গেছে ইনটু হিজ প্রাইভেট আর্ট গ্যালারি and shows him several of his objects in his collection, তার কালেকশনে থাকা অনেকগুলো আর্ট অবজেক্টস দেখাচ্ছেন, এবং এই পেইন্টিংটা ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান। মাই লাস্ট ডাচেস বলতে যাকে বোঝানো হচ্ছে, যে পেইন্টিংটাকে তিনি দেখাচ্ছেন, সেই পেইন্টিংটা দেখিয়ে তিনি কথোপকথন শুরু করেছেন দ্যাটস মাই লাস্ট ডাচেস। এই দ্যাটস বলতে একটা পেইন্টিংকে তিনি দেখিয়ে বলছেন, ফলে এই পেইন্টিংটা পার্সনিফাই করেছেন কবি, এখানে পার্সনিফিকেশন অলংকার রয়েছে। দ্য ডিউক পার্সনিফাইজ দ্য পেইন্টিং, দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল, ওটা হলো আমার বিগত স্ত্রী যাকে দেওয়ালে টাঙানো রয়েছে। এই দ্যাটস কথাটা দুটো জিনিস এখানে আমাদের বোঝাচ্ছে। নাম্বার ওয়ান, আনফিলিং ডিটাচমেন্ট, অর্থাৎ ডিউক তার স্ত্রীকে যথেষ্ট পরিমাণে ভালোবাসতেন না, একটা আনফিলিং, সেই জন্য দ্যাটস কথাটা তিনি ব্যবহার করেছেন। নাম্বার টু, এই দ্যাটস দ্বারা যেমন করে ঘৃণা বা একটা অবজ্ঞা বোঝাচ্ছে, ইনঅ্যানিমেট অবজেক্টের মতো করে তিনি তার স্ত্রীকে দেখিয়েছেন, ঠিক তেমনি ভাবে পজিশন অফ ওমেন ইন সোসাইটি, সমাজে মহিলাদের স্থানকেও এটা ইঙ্গিত করছে। 3 নম্বর জিনিস যেটা, এটা দ্যাটস মাই লাস্ট ডাচেস এই কথাটার দ্বারা পজেসিভনেস অফ দ্য ডিউক, ডিউক যে একজন পজেসিভ হাজব্যান্ড ছিল সে কথাটাও আমরা বুঝতে পারছি। দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল, ওটাই আমার শেষ বা বিগত, এই লাস্টের 3টা মানে আমরা পেলাম। লাস্ট মানে ফরমার, লাস্ট মিন্স দ্য লাস্ট ওয়ান অফ দ্য লিস্ট, আর লাস্ট মানে মৃত, ডেড ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল, যাকে দেওয়ালে টাঙানো রয়েছে। আসলে দেওয়ালে টাঙানো রয়েছে বলতে এটা আসলে একটা ফ্রেস্কোকে ইন্ডিকেট করছে, কারণ তখনকার দিনে দেওয়াল চিত্রগুলো খুব জনপ্রিয় ছিল। আসলে আমরা যে কবিতাটা পড়ছি এটার অরিজিনাল টাইটেল হচ্ছে ইটালি, মাই লাস্ট ডাচেসের অরিজিনাল টাইটেল হচ্ছে ইটালি, এবং ইটালির প্রতি ভালোবাসা প্রকাশিত হয়েছে। তিনি অনেক বছর ইটালিতেও কাটিয়েছেন ব্রাউনিং। এখানে ব্রাউনিং এর যেমন পেইন্টিং এর প্রতি ভালোবাসা বা শিল্পের প্রতি, আর্টের প্রতি ভালোবাসা প্রকাশিত হয়েছে, যে ডিউকের কথা আমরা বলছি সেই ডিউকের যে পার্সোনাল আর্ট গ্যালারি রয়েছে এবং ডিউকও যে এই পেইন্টিং ভালোবাসেন সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি, যে তিনি যেন তার নিজের স্ত্রীর চেয়ে, ডাচেসের চেয়ে এই পেইন্টিংকে বেশি গুরুত্ব দেন। সেই জন্য তিনি বলছেন দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল। আর নাম্বার 3 এখানে যেটা বলা আছে, ইট ওয়াজ পপুলার ইন ইটালি, এই ফ্রেস্কো মানে দেওয়াল চিত্র তখনকার দিনে ইটালিতে যথেষ্ট জনপ্রিয় ছিল। লুকিং অ্যাজ ইফ সি ওয়ার অ্যালাইভ, দেখো সেটাই আমার শেষ স্ত্রী, ফরমার ওয়াইফ, দেওয়ালে যাকে টাঙানো রয়েছে, চিত্রায়িত করা রয়েছে, দেখাচ্ছে যেন সে জীবিত। ফলে এখানে দুটো জিনিস আমাদের কাছে পরিষ্কার। নাম্বার ওয়ান, তখনকার দিনের যে পেন্টিংগুলো খুব লাইফ হতো, ইটালি চিত্র ভাস্কর্য শিল্পের ক্ষেত্রে বা আর্কিটেকচারের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য জায়গায়, সেটা আমরা সবাই জানি। ফলে এটা লাইফ পেন্টিংকে ইন্ডিকেট করছে। নাম্বার টু, জীবন্ত হয়ে রয়েছে যেন মাই লাস্ট ডাচেস, মারা যাওয়ার পরেও দেওয়ালে একদম জীবিত যেন রয়েছে, এটা বোঝাচ্ছে ইট ইজ দ্য স্কিল অফ দ্য আর্টিস্ট, যিনি কিনা এভাবে জীবন্ত করে তুলেছেন। আর এটা আরো একটা জিনিস ইন্ডিকেট করছে, ব্রাউনিং ওয়াজ এ লাভার অফ আর্ট। আই কল দ্যাট পিস আ ওয়ান্ডার,
এখানে যে স্পিকার সে হচ্ছে ডিউক। ডিউক ছবিটাকে দেখিয়ে এনভয়কে বলছেন, এনভয় যে এই সম্বন্ধ নিয়ে এসছেন তাকে বলছেন, আই কল দ্যাট পিস এ ওয়ান্ডার। এবং আমরা একটু পরেই আলোচনা করব আসলে এই বৈশিষ্ট্যগুলো ড্রামাটিক মনোলগের বৈশিষ্ট্য, যে তিনি একজন স্পিকার, তার জীবনের একটি বিশেষ মুহূর্তে, ক্রিটিক্যাল জাংচার অফ লাইফ, তিনি তার নিজের চরিত্রকে আসলে তুলে ধরছেন, সাবজেক্টিভ ওয়েতে এই কবিতা বলছেন। কিন্তু আমরা মাথায় রাখবো এই ডিউক অবশ্যই ব্রাউনিং নয়, আলাদা ব্যক্তি। আই কল দ্যাট পিস আ ওয়ান্ডার, আমি এই শিল্পকর্মটিকে একটি বিস্ময় বলি, এটা বিস্ময়কর সৃষ্টি। ইট ইজ এ ফ্যান্টাস্টিক ক্রিয়েশন অফ আর্ট। নাও ফ্রা প্যান্ডলফস হ্যান্ড, ফ্রা প্যান্ডলফ ইজ দ্য ইমাজিনারি আর্টিস্ট। এই ফ্রা কথাটা ইন্ডিকেট করে ফ্রায়ার, একজন মঙ্ক, রিলিজিয়াস অ্যাসোসিয়েশন রয়েছে, অর্থাৎ ফ্রা প্যান্ডলফকে ডিউক ডেকে এনেছিলেন তার ডাচেসের পেইন্টিংটা করানোর জন্য। ফ্রা প্যান্ডলফস হ্যান্ড মানে যে একজন ইমাজিনারি আর্টিস্ট, তার হাত ওয়ার্কড বিজিলি এ ডে, একদিন কর্মব্যস্তভাবে বা ব্যস্তভাবে কাজ করেছিল, অর্থাৎ একদিন ব্যস্তভাবে কাজ করেছিল। অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ডস, এবং দেখো সে দাঁড়িয়ে রয়েছে। একদিন কাজ করেছিল ফ্রা প্যান্ডলফ কেন? এবং ফ্রা প্যান্ডলফের সঙ্গে আমরা ফ্রা লিপ্পলিপ্পির ফ্রায়ের মিল পাই। আসলে ফ্রা শব্দটা ইন্ডিকেট করে ব্রাদার, ফ্রা মিন্স ব্রাদার। আসলে এখানে একটা রিলিজিয়াস অ্যাসোসিয়েশন রয়েছে, তিনি এমন একজন আর্টিস্টকে এনেছেন যে ততটা পজেসিভ নয়, তিনি তেমনই আর্টিস্টকে নিয়ে এসেছেন, কিন্তু তিনি যথেষ্ট দক্ষ। আমরা তার আগে রেফারেন্স পেয়েছি, কারণ তিনি যে পেন্টিংটা করেছিলেন তার দ্বারা ডাচেস ওয়ার অ্যালাইভ অ্যাজ ইফ, যেন জীবন্ত স্ট্যাচু মানে পেন্টিং বা ফ্রেস্কো তিনি এঁকেছেন। এবং একদিন কাজ করেছিলেন, অর্থাৎ ডিউক এতটাই পজেসিভ যে দ্য পজেসিভ হাজব্যান্ড উইল নট অ্যালাউ মোর দ্যান এ ডে, একটা দিনের বেশি তিনি সময় দেবেন না, তার স্ত্রীকে অন্য পরপুরুষের সামনে বসিয়ে রাখবেন না। এটাও কিন্তু আমরা ইন্ডিকেশন পাচ্ছি। অর্থাৎ ডিউকের মেন্টালিটি আমরা তার নিজের কথোপকথন থেকে বুঝতে পারছি, এটা আসলে ড্রামাটিক মনোলগের একটা কোয়ালিটি। নাম্বার 2, একদিন ব্যস্তভাবে কাজ করে ফ্রা প্যান্ডলফ এরকম একটা লাইফ লাইক ফ্রেস্কো এঁকে দিয়েছেন, এটা ইন্ডিকেট করে দ্য ডেক্সটারিটি অফ দ্য আর্টিস্ট, অর্থাৎ আর্টিস্টের দক্ষতা। অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ডস, এবং দেখো সে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ আমরা যে ফ্রেস্কোটা দেখছি বা পেন্টিংটা দেখছি, আমাদের মনে রাখতে হবে দিস ইজ এ ফুল লেন্থ পোর্ট্রেট অফ দ্য ডাচেস। এই ডাচেসের পূর্ণাঙ্গ অবয়ব, শোয়িং হার এন্টায়ার বডি, নট জাস্ট এ ক্লোজ আপ অফ হার ফেস, শুধুমাত্র মুখের চিত্রটা নয়, মুখের ক্লোজ আপ নয়, সেই জন্য সে দাঁড়িয়ে রয়েছে, একদম জীবন্ত ভাবে দাঁড়িয়ে রয়েছে। বলে ডেক্সটারিটি অফ দ্য আর্টিস্ট, স্কিল অফ দ্য আর্টিস্ট ইজ এক্সপ্রেসড হিয়ার। উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার, আপনি কি দয়া করে বসবেন এবং তার দিকে একটু তাকাবেন? এই ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে? ওই যে এনভয়, যে সাইলেন্ট লিসনার রয়েছে, নীরব শ্রোতা, তাকে উদ্দেশ্য করে বলছেন, আমরা বুঝতে পারছি। ফলে এই এনভয় ইজ অ্যাকচুয়ালি নিকোলাস ম্যাড্রুজ, কিন্তু নাম তিনি এখানে উল্লেখ করেননি ব্রাউনিং কবিতায় কোথাও। আপনি কি দয়া করে বসবেন এবং তার দিকে তাকাবেন? লুক অ্যাট হার, হার রেফার্স টু দ্য ডাচেস, দ্য পেন্টিং ইজ পার্সনিফাইড অ্যাকচুয়ালি। আই সেড, আমি বললাম আপনি কি দয়া করে বসবেন এবং তার দিকে তাকাবেন। অ্যাকচুয়ালি এই তার দিকে তাকাবেন এই প্রশ্নটার মধ্য দিয়ে আপনি কি স্যার দয়া করে বসবেন, এখানে যেন তাকে অনুরোধ করছে। দ্য ডিউক আস্কস হিজ লিসনার পোলাইটলি টু সিট ডাউন অ্যান্ড এক্সামাইন দ্য পেন্টিং, তার পেন্টিংটা দেখাতে চাইছেন তিনি, বাট দ্য পোলাইটনেস ইজ সামহাট ফেক, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই যে ভদ্রভাবে নম্রভাবে তিনি বলছেন, এটা কিন্তু ফেক, সত্যিকারের নম্রতা নয়। বাট দ্য কোশ্চেন সিমস মোর লাইক এ কমান্ড, এই কোশ্চেনটা যেন খানিকটা আদেশ। কারণ কি একজন সার্ভেন্ট বা এনভয় সে কি ডিউকের কথা অমান্য করতে পারে? এছাড়াও এই যে এই প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছে আই সেড, মানে দ্য ডিউক সেড, তাহলে ডিউক কাকে বললেন ইউ বলতে? এনভয়কে বললেন। এটা ড্রামাটিক মনোলগের একটা কোয়ালিটি, যে স্পিকার, সিঙ্গেল স্পিকার স্পিকিং টু দ্য সাইলেন্ট লিসনার। এটা ড্রামাটিক মনোলগ যে আমরা কবিতাটা পড়ছি সেটাই প্রমাণ করলো। এছাড়াও এই প্রশ্নটি hints that the Duke expects such type of behavior from future or would be wife. এই যে আপনি কি দয়া করে বসবেন এবং তার দিকে তাকাবেন, আসলে এনভয়কে, ঘটককে বা যে নেগোসিয়েটার, তাকে তিনি হালকা ইঙ্গিত দিয়ে দিচ্ছেন যে তার কমান্ড শুনে চলতে হবে তার
ভবিষ্যতের যে স্ত্রী হতে চলেছে তাকে, তার উড বি ওয়াইফ, তার এই কমান্ড শুনে চলতে হবে, না হলে এই লাস্ট ডাচেসের মতো তার পরিণতি হবে। সেই ইঙ্গিতটাও কিনা তিনি এই প্রশ্নের মাধ্যমে দিয়ে দিলেন। তাহলে আমরা যে 5টা লাইন পড়ে ফেললাম তার বাংলা করলে এমন দাঁড়াবে, ওই হলো আমার শেষ ডাচেস, যাকে দেওয়ালে টাঙানো রয়েছে, দেখাচ্ছে যেন সে জীবিত। আমি এটাকে একটা বিস্ময়কর কাজ বলে বলি। এখন ফ্রা প্যান্ডলফের হাত ব্যস্তভাবে একদিন কাজ করেছিল এবং দেখো সেখানে সে দাঁড়িয়ে রয়েছে। আপনি কি দয়া করে বসবেন এবং এক্সামাইন করবেন? লুক অ্যাট মানে শুধু দেখা নয়, এই ছবিটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি বললাম, ফ্রেন্ডস, we are actually discussing about my last duchess. The original title was Italy, as I have already told it. It was first published in Bells and Pomegranates number 3 under the title Dramatic Lyrics in 1842. It is a famous dramatic monologue. The next lines will be discussed in my next videos. Please, if you are new to this channel, please subscribe to get the next videos and more updates. Thank you.